আসসালামু আলাইকুম ভাইরা, নেক্সট ক্লাসে তোমাদেরকে আবার স্বাগতম। আমরা আগের ক্লাসে কিন্তু বেঞ্জিনের কিছু কনসেপ্ট দেখছিলাম, অর্থ প্যারা, মেটা নির্দেশক, এগুলো বুঝছি এবং বলছিলাম আজকে কিছু ইফেক্ট সম্পর্কে আলোচনা করব। তার ভেতরে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট ইফেক্ট হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট অ্যান্ড মেসোমারিক ইফেক্ট, যার বাংলা হচ্ছে আবেশীয় ফল ও মেসোমারিক ফল। তো এইটার এখান থেকে তোমার কিছু কোশ্চেন হয় পরীক্ষার খাতায়, তোমাকে লিখতে হতে পারে, সাথে এমসিকিউ কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট টপিক, সেগুলো একটু ভালো করে পড়তে হবে। তো একটু দেখে নিই যে আবেশীয় ফলকে আর মেসোমারিক ফলকে সংজ্ঞাটা জানলেই হবে। কিছু পয়েন্ট নোট করবো আমার সাথে তোমরা। লিখবা হচ্ছে সিগমা ইলেকট্রনের স্থানান্তর। হ্যাঁ, সিগমা ইলেকট্রনের স্থানান্তরকে ইন্ডাকটিভ ইফেক্ট বলে। ইন্ডাকটিভ ইফেক্ট বলে। ওকে, সিগমা ইলেকট্রনের স্থানান্তরকে ইন্ডাকটিভ মানে হচ্ছে আবেশীয় ফল। হ্যাঁ, আবেশীয় মানে হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। এবং যদি আমি বলি পাই ইলেকট্রনের স্থানান্তর, তাহলে হবে হচ্ছে পাই ইলেকট্রনের স্থানান্তরকে বলে মেসোমারিক ফল। হ্যাঁ, আমি এটা এই জায়গাতে শেষ করি, মেসোমারিক ইফেক্ট। ওকে, বা মেসোমারিক ফল, হোয়াটএভার। ঠিক আছে, যে কোনো জায়গায় সিগমা ইলেকট্রন যদি স্থানান্তরিত হয় তাকে আমরা বলবো আবেশীয় ফল। যদি মেসোমারিক ইফেক্ট হয় তখন সেখানে কি স্থানান্তর হবে? পাই ইলেকট্রনের। ক্লিয়ার? এই দুইটা আপাতত একটু মনে রাখবা, তোমাদের সুবিধা করে দিচ্ছে। অনেক একটু জটিল করো, অনেক গভীর কথাবার্তা থাকে, এত গভীর কথাবার্তাতে তুমি গুলাই ফেলবো, আলটিমেটলি তোমার মূল উদ্দেশ্যটা হাসিল হবে না। তো যেহেতু আমি যে কথাটা বলতেছি এটাতে তুমি খুব ইজিলি তোমার ব্যাখ্যা বিশ্লেষণগুলো করে আসতে পারবে এবং এটা অ্যাকুরেট, একদম মানে জিস্ট কথা হচ্ছে এটা। এরপরের পয়েন্টটা যদি আমি তোমাকে বলি, এই ইন্ডাকটিভ ইফেক্ট আর মেসোমারিক ইফেক্ট, এই দুইটার অ্যাকচুয়ালি দুইটা মোট চারটা কেস আছে। একটা হচ্ছে প্লাস আই মাইনাস আই প্লাস এম মাইনাস এম। ঠিক আছে, এই পয়েন্টগুলো আমি একটু এখানে তোমাদের নোট করে দিই, বুঝতে সুবিধা হবে। এগুলো কতগুলো ধাপ আছে বলুন তো? চারটা আছে। একটা হচ্ছে প্লাস আই আছে, মাইনাস আই আছে, প্লাস এম আছে, মাইনাস এম আছে। এই চারটা কেস আছে। তো এইখানে সবাই একটু উল্টাপাল্টা করে ফেলে যে কোনটা প্লাস মাইনাস আমি কখন বলবো। খুবই সহজ কথা মনে রাখবা, সি অর্থাৎ কার্বন, সিকে যদি ইলেকট্রন দেয় তাহলে পজিটিভ। সিকে যদি ইলেকট্রন দেয় তাহলে পজিটিভ, আর সি হতে ইলেকট্রন নিলে, আর যদি সি মানে কি কার্বন, সি থেকে ইলেকট্রন টেনে নিলে নেগেটিভ। এখন কোন ইলেকট্রন? যদি সিগমা ইলেকট্রন দেয় তাহলে পজিটিভ, যদি সিগমা ইলেকট্রন দেয় তাহলে কি পজিটিভ হয়। যদি তোমার পাই ইলেকট্রন দেয় তাহলে কি পজিটিভ এম। যদি সিগমা ইলেকট্রন তোমার টেনে নেয় কার্বনের থেকে তাহলে হবে কি মাইনাস আই। যদি পাই ইলেকট্রন টেনে নেয় তাহলে হবে মাইনাস এম। খুবই সহজ দুইটা কথা এখানে বলা আছে। সিগমা ইলেকট্রন মানে এক বন্ধনের ইলেকট্রন যদি স্থানান্তরিত হয় তাহলে হবে ইন্ডাকটিভ। যদি পাই ইলেকট্রন স্থানান্তর হয় মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের কোনোটা, তাহলে হবে মেসোমারিক। কার্বন থেকে ইলেকট্রন নিলে হবে পজিটিভ ইফেক্ট, যে কোনোটাই পজিটিভ। হ্যাঁ, মানে যদি ইলেকট্রন সিকে ইলেকট্রন দেয় তাহলে হচ্ছে পজিটিভ, মানে হচ্ছে এখানে হবে প্লাস আই অর প্লাস এম, আর সিকে থেকে ইলেকট্রন টেনে হবে নেগেটিভ, হবে মাইনাস আই অর মাইনাস এম। ওকে, দুইটা যৌগ আগের দিন আমরা দেখছি, আজকে একটু আরেক দফা দেখবো এই দুইটা যৌগ। হ্যাঁ, এগুলো তোমরা দেখছো যে আসে কিন্তু পরীক্ষা, যেগুলো আসে আমি ওটাই বলতেছি। একটা হচ্ছে তোমার ফেনল আর একটা হচ্ছে ক্লোরিন। হ্যাঁ, এই ক্লাসটা জাস্ট একটু ইম্পর্টেন্স এই জায়গাতেই আছে। দেখো, এই দুইটা যৌগের ভেতরে একটা খুব মানে ইম্পর্টেন্ট কোশ্চেন হয় যে তোমার ফেনল ও ক্লোরোবেনজিন দুটোই কি বলতো অর্থ প্যারা নির্দেশক। ওকে, দুটোই অর্থ প্যারা নির্দেশক। কেন? কারণ হচ্ছে এদের কিন্তু প্রত্যেকটার কি বলতো, এই দেখো এর আছে তোমার, এর প্রায় 6টা আছে। হ্যাঁ, 6টা তোমার 3টা মুক্তজোড় ইলেকট্রন, এর 2টা মুক্তজোড় ইলেকট্রন। ইলেকট্রনগুলো দান করতে পারে, রেজোনেন্সে অংশগ্রহণ করে। হ্যাঁ, এই ইলেকট্রনগুলো যখন দান করবে এটা কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করবে, মানে এটা তখন হয়ে যাবে কি অর্থ প্যারা নির্দেশক। ইলেকট্রন যখন দান করতেছে তাহলে আবার এখানে মাইনাস হচ্ছে। ওই আগের লেকচারটা যারা দেখছো মনে করতে পারবা। তো এর ভেতরে একটা কথা বলা হয় যে এরা
ওপি নির্দেশক হলেও, ওপি মানে অর্থপ্যারা, ওপি নির্দেশক হলেও ক্লোরোবেনজিন কেন বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে, নিষ্ক্রিয় করে। এরা উভয়ই অর্থপ্যারা নির্দেশক হলেও কেন ক্লোরোবেনজিন বা ক্লোরোবেনজিন, অ্যাকচুয়ালি আমার কথাটা একটু মিস্টেক হয়েছে, ক্লোরিন বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে, এটা বলা উচিত ছিল যে ক্লোরিন থাকলে কেন সে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করবে, এইটা অ্যাকচুয়ালি আমার বলা উচিত ছিল। যাক, হোয়াট এভার, তোমরা বুঝতে পারছো। এখন দেখো এদের ভেতরে অ্যান্সারটা কীরকম মানে বলবো আমরা, দেখো তো অ্যান্সারটা কীভাবে বলবো। দেখো OH আর Cl প্রত্যেকের কিন্তু মুক্ত ইলেকট্রন বিদ্যমান, তার মানে তারা কি সি কে ইলেকট্রন দিবে কার্বনের, তাই না? কার্বনকে তারা কি ইলেকট্রন দিবে। তাহলে যদি কার্বনকে ইলেকট্রন দেয়, এরা পাই ইলেকট্রন না, এই উপরে এগুলো সব কি পাই ইলেকট্রন না, এটা এগুলো কি পাই, তো এগুলো পাই ইলেকট্রন, তো তার এই ইলেকট্রনগুলো দেয় না, এই ইলেকট্রন তো একে দেয়, দিয়েই তো তোমার রেজোনেন্স অংশগ্রহণ করে। তাহলে পাই ইলেকট্রনকে ইলেকট্রনের স্থানান্তরে তখন আমরা কি বলবো বলতো, এম। কার্বনকে দিচ্ছে অর্থাৎ প্লাস এম, উভয়ই আমাকে প্লাস এম শো করে, কারণ এরা সি কে ইলেকট্রন দেয়, কারণ এরা সি কে ইলেকট্রন দেয়। এটাই মোস্ট ইম্পর্ট্যান্ট কথা। এখন এর পরের কনসেপ্টটা হচ্ছে যে অক্সিজেন আর ক্লোরিন উভয়ের কিন্তু আবার তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কার্বনের চাইতে বেশি, তাই কি না? ও সিএল এর ইলেকট্রোনেগেটিভিটি সি অপেক্ষা বেশি, ঠিক আছে? এই দেখো পাই সি অপেক্ষা বেশি, তার এই দেখো ইলেকট্রন যখন সি অপেক্ষা বেশি হয় তাহলে কি সি থেকে ইলেকট্রন টানবে না, ফলে সি হতে এরা কি করে বলতো ইলেকট্রন টানবে, সি হতে এরা ইলেকট্রন টানবে। কোন ইলেকট্রন টানবে এবার একটু এভাবে নোটিস করো, এই জায়গাটা ভালো করে। টানবে হচ্ছে অ্যাকচুয়ালি তারা এই ইলেকট্রনটা, তাই না? এইটা এই আর এইটা এই, এর সবুজ কালির দাগটা, এই ইলেকট্রনটা টানবে। তার মানে আমি এটা বলতে পারি যে তাহলে এই ক্ষেত্রে কি এটা সত্য না যে এরা দুইজনই আমাকে দেখাবে হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, মানে আছে তো ইন্ডাকটিভ ইফেক্ট, যে এখানে এটা তো পাই সিগমা ইলেকট্রন, এই অংশটা কি সিগমা ইলেকট্রন না, এটা কিন্তু সিগমা ইলেকট্রন, এটা কিন্তু সিগমা ইলেকট্রন, এক বন্ধন। তার মানে এরা সবাই কি করবে বলো তো, এরা সবাই আমাকে দেখাবে হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট আছে। কিন্তু যেহেতু সি থেকে ইলেকট্রন নিচ্ছে তাহলে কি নেগেটিভ হবে, তাহলে এরা কি বলতো নেগেটিভ আই শো করবে না, নেগেটিভ আই শো করবে। তার মানে কেউ যদি আমাকে প্রশ্ন করে যে মানে ফেনলে কোন ধরনের ইফেক্ট দেখা যায়, ফেনলে আর ক্লোরোবেনজিনে কোন ধরনের ইফেক্ট দেখা যায়, প্লাস এম মাইনাস আই, এদের মধ্যে জোটটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে, প্লাস এম মাইনাস আই ইফেক্ট দেখা যায়। এরপরেও কেন ক্লোরিন বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করতেছে, এর কারণ হচ্ছে ফেনলের ক্ষেত্রে, এটা একটু নোট করবো এবার, ফেনলের ক্ষেত্রে প্লাস এম, হ্যাঁ, যে ইলেকট্রন যে দিচ্ছে প্লাস এম ইজ গ্রেটার দেন মাইনাস আই হয়। ওকে, পরীক্ষালব্ধ ইলেকট্রনের চার্জ, তড়িৎ ঋণাত্মকতা সব কিছুর উপর বেস করে প্লাস এমটা গ্রেটার দেন হয়। ওকে, কিন্তু তোমার ক্লোরোবেনজিন বা ক্লোরিনের ক্ষেত্রে বা ক্লোরোবেনজিনে প্লাস এম এর চেয়ে মাইনাস আইটাই বড় হয়। কথাটা কি ক্লিয়ার? এগুলো প্রত্যেকটা লাইন একটা এমসিকিউ, প্রত্যেকটা লাইন, এগুলো খুব ভালোভাবে মনে রাখা লাগবে। তার মানে আমি একটা কথা বলতে পারি যে ক্লোরোবেনজিনে আবেশীয় ফল মেসোমারিক ফল অপেক্ষা বেশি হওয়ার ফলেই ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও কখনো এইটা বলবা না যে ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক না, বন্ড সিএল একটা অর্থপ্যারা নির্দেশক। এটা কিন্তু সবাই একটু ভুল করে যে নিষ্ক্রিয় করতেছে মানে এরকম না।
তার মানে আমি যদি একটু এক্সাম্পল দিই যে এই একে 100 টাকা দিচ্ছে কোনো কারণে, অক্সিজেন ক্লোরিনকে 100 টাকা দিতেছে, কিন্তু কার্বন থেকে অক্সিজেন কার্বনকে 100 টাকা দিচ্ছে, কার্বন থেকে আবার সে 30 টাকা নিয়ে নিল, কোনো কারণে তার লাগছে 30 টাকা, আলটিমেটলি তো সে 70 টাকা দিল কার্বনকে, তাই কিনা? এই OH বা অক্সিজেন কোনো কারণে 70 টাকা তো সে দিল, ওভারঅল শুরুতে 100 দিয়েছিল কিন্তু কিছু নিল তার দায়বদ্ধতার কারণে। তো ক্লোরিন বাবাজি কি করছে, ও 50 টাকা দিচ্ছে, হ্যাঁ, দিয়ে বেঞ্জিনের কার্বন থেকে 80 টাকা নিয়ে নিচ্ছে। তাহলে কি আলটিমেটলি সে দেখালো দিয়েছে কিন্তু নিয়ে নিল বেশি না, সেটা আমরা খেয়াল করি না, ভেতরে থেকে যায় বলে আমাদের অ্যান্সার ভুল হয়ে যায়। কিন্তু এখানে এখন সেটার বাইরে না আমরা রিভিল করে দিলাম ক্লোরিনের আর কি এরকম আর কি এই চরিত্রটা মনে থাকবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক এমসিকিউ এর আগে হয়েছে, এগুলো প্রত্যেকটা এক একটা লাইন থেকে এমসিকিউ ইউনিভার্সিটি স্টার। এই দুটো এক্সাম্পলই বেশি ইম্পর্টেন্ট বলে আমি এই দুটো এক্সাম্পল তোমাদেরকে দেখালাম। ওকে, বিষয়টা তো মনে থাকবে না। এখন আরেকটা ছোট্ট কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। আরও একটা কনসেপ্ট ছিল এখানে ইলেকট্রোমারিক ইফেক্ট, তো ওইটা আমার জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় নাই, তো ওইটা আমি এখানে দেখাবো না। আমি এবার একটু দেখাবো হচ্ছে হাইপার কনজুগেশন। হ্যাঁ, হাইপার কনজুগেশনটা একটু দেখতে। আচ্ছা, তাহলে হাইপার কনজুগেশন দেখার কথা এখন আমাদের। হাইপার কনজুগেশন অ্যাকচুয়ালি খুব খুব নেসেসারি জিনিসটা আমাদের জন্য, আমরা একটু পড়ে ফেলেছি এই সম্পর্কে, কিন্তু যখন ওই কার্বোক্যাটায়নের সক্রিয়তাটা মেজার করি আমরা, বা ফ্রি রেডিকেলের সক্রিয়তাটা, ওইটা আমি কিন্তু আবার একটু হাইপার কনজুগেশন সম্পর্কে আইডিয়া বলেছি। তো হাইপার কনজুগেশনের কনসেপ্টটা কিছুটা এরকম যে কি বলবো তোমাদেরকে, একটু অন্যরকম শোনাইতে পারে। যখন একটা অ্যালকাইল গ্রুপ, হ্যাঁ, যখন একটা আর গ্রুপ কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন, হ্যাঁ, অর কার্বন কার্বন ত্রিবন্ধন, অর তোমার কোনো কার্বোক্যাটায়ন, অর কোনো ফ্রি রেডিকেল, হ্যাঁ, কোনো ফ্রি রেডিকেলের সাথে যুক্ত থাকবে, তখন এর ইন্ডাকটিভ ইফেক্টটা একটু ভিন্ন রকম হবে। এর ইন্ডাকটিভ ইফেক্ট, হ্যাঁ, প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট ভিন্ন রকম হবে। হ্যাঁ, ভিন্ন রকম হবে। কীরকম ভিন্ন রকম হবে? ভিন্ন রকম এরকম হবে যে এইখানে ইলেকট্রনটা স্থানান্তর হবে, ঠিক আছে, কিন্তু এর স্থায়িত্বের উপর কিছুটা ইফেক্ট ফেলবে। ওকে, স্থায়িত্বের উপর ইফেক্ট ফেলবে। তো সেটা কে ইফেক্ট ফেলে জানো? আলফা হাইড্রোজেনে কার্বন হাইড্রোজেন বন্ড, আলফা হাইড্রোজেনে কার্বন হাইড্রোজেন বন্ডটা একটু আলাদা। যখন আমরা কিন্তু নর্মালি ওই হিসাব করতে কিন্তু কার্বোকার্বনের সাথে মেজার করতে হয় পারি নাই, তাই তো না? আমরা কিন্তু হাইপার কনজুগেশন দিয়ে বলেছিলাম যে আলফা হাইড্রোজেন যেখানে বেশি তার স্থায়িত্ব বেশি হবে, সক্রিয়তা কম হবে। ঠিক এখানেও তাই হয়। তো এখানে যেরকম হয় অ্যাকচুয়ালি ইন্ডাকটিভ মানে সিগমা ইলেকট্রনের স্থানান্তর, ইন্ডাকটিভ মানে সিগমা ইলেকট্রন। তো সিগমা ইলেকট্রনের স্থানান্তর হয় যদি আলফা হাইড্রোজেন থেকে সিগমা ইলেকট্রন যদি স্থানান্তরিত হয় সিএইচ বন্ড থেকে, তখন আমরা তাকে বলি হচ্ছে হাইপার কনজুগেশন। সিএইচ বন্ধনের সিগমা ইলেকট্রনের স্থানান্তরই হচ্ছে হাইপার কনজুগেশন। ওকে, আলফা এইচ সিএইচ বন্ডে সিগমা ইলেকট্রনের স্থানান্তর। ওকে, এর আগেটা কি ছিল? সিগমা শুধু সিগমা ইলেকট্রন, পাই ইলেকট্রনের স্থানান্তর। এখানে সিগমা ইলেকট্রনের স্থানান্তর, কিন্তু সেটা আলফা হাইড্রোজেন হইতে হবে। এবং এই জায়গায় তোমার কোনো বন্ডিং থাকে না, বন্ডিং ইউজ হয় না। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। বন্ডিং থাকে না, ফলে এই হাইপার কনজুগেশনের কনসেপ্টটাকে নো বন্ড রেজোনেন্স বলা হয়। নো বন্ড রেজোনেন্স বলে, কারণ এখানে কোনো বন্ডিং থাকে না। আমরা একটা কনসেপ্ট একটু দেখি যে দ্বিবন্ধন থাকতে হবে, কিন্তু কারণ দ্বিবন্ধনের সাথে অ্যালকাইল গ্রুপ এগুলো থাকলে এই জিনিসটা বেশি অ্যাপ্লিকেবল হয়। একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝে যাবো, বেশি আমরা এটাকে লেন্দি করবো না। একটা এক্সাম্পল যদি দেখি আমরা, প্রোটিন কার্বন কার্বন দ্বিবন্ধন, যেহেতু এটা CH ডাবল বন্ড CH2, তাহলে আমরা দেখবো এটাকে একটু যদি ভেঙে লিখি। তার আগে আলফা হাইড্রোজেনটা কি বলতো? আলফা হাইড্রোজেন হচ্ছে অ্যাকচুয়ালি দ্বিবন্ধনের সাথে যুক্ত কার্বন হচ্ছে আলফা কার্বন, মানে এটা আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। ওকে, এই হচ্ছে ঘটনা। আলফা হাইড্রোজেনের কনসেপ্ট একটু তোমার কিন্তু মনে রাখতে হবে। ওকে, মানে অ্যাকচুয়ালি কার্যকরী মূলকের সাথে বলা হয়, কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন আলফা কার্বন, এবং ওই আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন। এই সম্পর্কে কনসেপ্ট আসবে। এইখানে এইগুলো সব হচ্ছে আলফা হাইড্রোজেন, হ্যাঁ, এই CH3 সবগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন অ্যালকাইল গ্রুপের। তাহলে আমি যদি একটু ভেঙে লিখি দেখবো যে এরকম দেখতে কিছুটা আসছে, CH ডাবল বন্ড CH2। এখানে যে কাহিনীটা হয় যে
এই আলফা হাইড্রোজেন এগুলো সবগুলো আলফা হাইড্রোজেন, এটা একটা আলফা হাইড্রোজেন, এটা একটা আলফা হাইড্রোজেন, এটা একটা আলফা হাইড্রোজেন, এই কটা হচ্ছে আলফা হাইড্রোজেন আছে। তাহলে কি বললাম, আলফা হাইড্রোজেনের ইন্ডাকটিভ ইফেক্ট হয়, ইলেকট্রন স্থানান্তর হয়, তো এই ইলেকট্রনটা এর কাছে আসবে। ওকে, এই ইলেকট্রন স্থানান্তর হবে, এখানে ইফেক্টটা কাজ করতেছে, কার্বনকে দিতেছে ইলেকট্রন, প্লাস ইন্ডাকটিভ ইফেক্টটা কার্বনকে দিতেছে। এর ফলে কি হবে, এই ইলেকট্রনটা এইখানে চলে যাবে, আর ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে গেছে। তাহলে এখানে একটা পরবর্তী কেসটা এরকম একটা জিনিস দাঁড়াবে যে আমার এখানে এইচ আছে, সি আছে, এইচ আছে, দেখো এই এইচটা কিন্তু এখন প্লাস হয়ে গেল, বন্ধনহীন, নো বন্ড রেজোন্যান্স। এই জন্যই বলা হয় যে এখানে কোনো বন্ধনহীন, এখানে একটা বিচ্ছিন্ন জিনিস সৃষ্টি হয়, বিচ্ছিন্ন, এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, এই কারণে এটাকে বলা হচ্ছে তোমার নো বন্ড রেজোন্যান্স। তাহলে এখানে আমার একটা ডাবল বন্ড সৃষ্টি হচ্ছে CH, আর এইখানে তোমার একটা CH2, ওপরে হচ্ছে আমার নেগেটিভ বা নেগেটিভ দিতে পারি, আমি ডাবল বন্ড নেগেটিভ দিতে পারি, এই জিনিসটা হচ্ছে। এর পরবর্তী কেসটা কি হবে, যে এরপরে কি হবে, এবার এই আলফা হাইড্রোজেন গেল, এবার এখান থেকে দান করবে, এই বন্ড ক্রিয়েট করবে, এর সাথে তখন এটা প্লাস হবে, আলটিমেটলি এই জিনিসটা এদের ভেতরে হইতেই থাকে, এই তিনটার ভেতরে এটা পরপর ট্রান্সফার হবে। দেখো যে এই জায়গাটা এখন এরপরে কি হবে বলো তো, এ কে দিবে, এখানে বন্ড ক্রিয়েট হবে, এ প্লাস হবে, এটার মধ্যে থেকে যাবে। ওকে, তখন এইটা আমি কিন্তু এটা এখানে পরপর আঁকাইতে হবে, এখানে আঁকাই দিচ্ছি, এটা তখন প্লাস হবে, এখানে বন্ড ক্রিয়েট হয়ে গেল, তারপর কি হবে, এ কে দিবি, তখন এই বন্ড ক্রিয়েট হবে, এটা প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে হাইপার কনজুগেশন, এই জিনিসটাকে বলা হচ্ছে হাইপার কনজুগেশন। এখন এইটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, যতগুলো আলফা হাইড্রোজেন থাকবে তার সক্রিয়তা তত কম হবে, বুঝা গেছে? আলফা হাইড্রোজেন যত বেশি, আলফা এইচ যত বেশি, তার সক্রিয়তা কম, অর্থাৎ তার স্থায়িত্ব বেশি, ওকে, কারণ ওখানে আমার নো বন্ড রেজোন্যান্সটা কম হচ্ছে, মানে বেশি হচ্ছে, যত বেশি হবে তার স্থায়িত্ব মানে স্টেবিলিটিটা বেশি হবে, তার এই বন্ডগুলো নিজেদের মধ্যেই সে বেশি বিন্যস্ত চাইবে, বাইরের কারোর সাথে বিক্রিয়া করার চাইতে। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে প্রোপিন আর ইথিন এই দুটোর ভিতরে কে অধিক স্থায়ী, প্রোপিন ও ইথিনের মধ্যে কে অধিক স্থায়ী, তোমার অ্যান্সার কি হবে? খুবই সুন্দর একটা সহজ অ্যান্সার, প্রোপিন হচ্ছে CH3, CH ডাবল বন্ড CH2, আর ইথিন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এখানে কোনো অ্যালকাইল গ্রুপ আছে? কোনো অ্যালকাইল গ্রুপ নাই। আপাতত আমরা অ্যালকাইল গ্রুপকে ধরবো, যে যদি কোনো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে সেগুলোকে আমরা কাউন্ট করব। এখানে কিন্তু কোনো অ্যালকাইল গ্রুপ নাই, তাহলে এখানে আলফা এইচ 0 নাই, বাট এখানে দেখো তিনটা আলফা হাইড্রোজেন, তিনটা আলফা এইচ আছে, তাহলে বলো তো এর তিনটা এর 0, কে কার বেশি? অবশ্যই প্রোপিনের বেশি, তাহলে তার মানে কে বেশি স্থায়ী হচ্ছে? প্রোপিন অধিক স্থায়ী। হ্যাঁ, প্রোপিন অধিক স্থায়ী, এটা এমসিকিউতে আসতে পারে, আজ পর্যন্ত আসে নাই, ইন ফিউচার আসতে পারে। তো যেগুলো খুব কি পয়েন্ট আমি সেগুলো একটু সহজে বলে দিলাম, মানে যেন মনে থাকে তোমাদের। অ্যাকচুয়ালি খুব ইনডেপথ আমি এটার ভেতরে পড়াবো না, কারণ এইটার চেয়ে খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস সামনে আমাদের আছে। এইটা মাথায় রাখো একটু, যে আলফা হাইড্রোজেন যার বেশি তার স্থায়িত্ব বেশি, অর্থাৎ সক্রিয়তা কম, এটা যেন মনে থাকে। তাহলে আমি আজকের ক্লাসটা এ পর্যন্ত রাখতেছি, নেক্সট ক্লাসে আমরা আশা করি বিক্রিয়ার ভেতরে ঢুকে যাব। তাহলে আজকে পর্যন্ত এই পর্যন্ত থাকলো আজকে, সবাই ভালো থাকো, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে। ওকে, খুদা হাফেজ।